ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। 2024 সালে যারা ক্লাস 10-এ পড়ছো তাদের ইতিহাস সাজেশান সেকেন্ড সামেটিভ পরীক্ষা 4th অধ্যায় নিয়ে আজকে আমার এই ভিডিও। তোমাদের বলে রাখি, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় 4th, 5ম ও 6ষ্ঠ এই 3টে অধ্যায় পরীক্ষায় আছে। তার মধ্যে 4th অধ্যায় আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি। পরের ভিডিওতে 5ম এবং তার পরের ভিডিওতে 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনকে জারি করে রাখবে। তাহলে পরপর 5ম ও 6ষ্ঠ এছাড়াও বাংলা, ভূগোল প্রতিটি সাজেশান তোমরা পেয়ে যাবে। চলো, বলছে 2024 সালে ইতিহাস সাজেশান যে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষায় 4th অধ্যায়, এই নিয়ে হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। আগেই বলে রাখি যে পশ্চিমবাংলায় প্রচুর স্কুল আছে, প্রায় হাজার হাজার স্কুল আছে, এবং এই পরীক্ষার প্রশ্নপত্র স্কুল তাদের নিজস্ব ভঙ্গিমায় করে, অর্থাৎ এটি বোর্ডের কোনো প্রশ্ন নয়, নিজের ভঙ্গিমায় প্রতিটি স্কুল তা আলাদা আলাদা প্রশ্ন করে। এইবার যে প্রতিটি স্কুলেই এই প্রশ্নই কমন পড়বে তা কিন্তু কোনো কথা নয়, কিন্তু এই কটা প্রশ্ন পড়লে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এইটুকু বলতে পারি যে এই প্রশ্নের মধ্যেই তোমরা 4th অধ্যায় এই কটা প্রশ্ন পড়লে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হচ্ছে না, অর্থাৎ এই প্রশ্ন কটা পড়লেই তোমরা কিন্তু ভালো সব প্রশ্নেরই অ্যান্সার করতে পারবে। এর সাথে বলে রাখি, পাঠ্য বইটাকে তোমরা অবশ্যই একবার রিডিং দেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ্য বইটাকে রিডিং দেবে, আর এই কটা প্রশ্নকে তোমরা ভালো করে দেখবে। এবার বলে রাখি যে এই কটা প্রশ্ন যে তোমরা বলতে পারো যে এই কটা প্রশ্ন পড়লেই স্যার সব কমন আসবে, আমি কিন্তু তা বলছি না, কারণ আমি কোনো ঈশ্বর নই যে আগেই জেনে যাব যে এই কটা প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। আমি আমার মতো চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে। প্রশ্ন পাওয়ার পর মিলিয়ে নিতে পারো যে এখান থেকে তোমরা বিফলে যাবে না। তোমাদের কিন্তু এইটুকু বলতে পারি যে তোমাদের প্রশ্ন এখান থেকে কমন আসবে। এবার 100% আসবে কিনা তা আমি বলতে পারছি না। এবার কি বলছি দেখো, প্রথমে মান 8-এ প্রশ্ন হয়। সে মান 8-এ এই অধ্যায় থেকে 3টে প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু মান 8 কমপ্লিট করতে পারছো। কি কি? 1, মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যে মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। তোমরা খাতা বার করে লিখে নিতে পারো এই কটা প্রশ্ন, হ্যাঁ। এবং ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে। যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের যেসব বন্ধুরা, তাদের কাছে এই সাজেশানটা শেয়ার করতে পারো। কি বলছে? প্রথম প্রশ্ন, মান 8-এ মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্যের ব্যর্থতার কারণ এবং এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয় কেন? যদি এই প্রশ্নটা না আসে তাহলে কিন্তু এই প্রশ্নটা আসবেই। কি? মহাবিদ্যের ব্যর্থতার কারণ এবং এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও। তৃতীয় প্রশ্ন, 19বিংশ শতকে লেখায় রেখায় কীভাবে জাতীয়তাবোধ ফুটে ওঠে? আবার বলছি, 19বিংশ শতকে লেখায় রেখায় কীভাবে জাতীয়তাবোধ ফুটে ওঠে? এবার মান 4-এর প্রশ্ন, অর্থাৎ মান 4-এর প্রশ্ন, অর্থাৎ মাঝারি প্রশ্ন। কি বলছে? প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র। টিকা আসতে পারে মহারানীর ঘোষণাপত্র, টিকা লেখো, অথবা মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে কী জানো আলোচনা করো। দ্বিতীয়, 1857 সালে মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও। 1857 সালে মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু এই বছরের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ। ভারতসভা 3 নম্বর প্রশ্ন, ভারতসভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথের ভূমিকা, অর্থাৎ টিকা লেখো যে ভারতসভা, যদি বলে ভারতসভা টিকা লেখো তখনই কিন্তু এই প্রশ্নটা লেখা যাবে যে ভারতসভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথের ভূমিকা। 4 নম্বর, জাতীয়তাবোধ বিকাশে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস। এই গোড়া উপন্যাস কিন্তু এই বছরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে গোড়া উপন্যাস জাতীয়তাবোধ বিকাশে কীভাবে জাতীয়তাবোধ বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা লেখো, অর্থাৎ আনন্দমাঠের ভূমিকা লেখো, বর্তমান ভারতের ভূমিকা লেখো। টিকা লেখো হিন্দুমেলা। এখানে 5টি আর এখানে 3টি, এই 8টি প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের 4th অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়তে হচ্ছে না। তাহলে তোমরা দেখে নিলে যে এখানে কটা 8টা প্রশ্ন আছে। আমি প্রশ্ন কটা আবার আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন কি? মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্যের ব্যর্থতার কারণ, এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলে কেন? 3 নম্বর, 19 শতকে লেখায় রেখায় কীভাবে জাতীয়তাবোধ ফুটে ওঠে? এবার মান 4-এ
অর্থাৎ মান 8 থেকে এই অধ্যায় 3টে প্রশ্ন পড়লে কিন্তু মান 8 পড়তে হচ্ছে না। এবং মান 4-এ এক মহারানী ঘোষণাপত্র। 1857 সালে মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয় কেন? তৃতীয়, ভারতসভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথের ভূমিকা লেখো বা টিকা লেখো ভারতসভা। 4, জাতীয়তাবোধ বিকাশে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস অথবা আনন্দমঠ উপন্যাস আর কি বর্তমান ভারত গ্রন্থে ভূমিকা লেখো। টিকা লেখো হিন্দু মেলা বা হিন্দু মেলা, জাতীয়তাবোধ বিকাশে হিন্দু মেলা গুরুত্ব যদি আসে একই অ্যান্সার হবে। অর্থাৎ এই 3টি আর 4-5টা 8টা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। তোমরা আবার ভালো করে দেখে নাও, 8টি প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখতে পারো। আজকের থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ এখনও 1-1.5 মাস বাকি আছে। তোমরা কি করবে, যে 1 মাসের উপরে বাকি আছে তোমরা এই কটা প্রশ্ন তাড়াতাড়ি লিখে নিয়ে এই কটা প্রশ্ন তাড়াতাড়ি মুখস্থ করে নাও, তাহলে চতুর্থ অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়তে হচ্ছে না। এই কটা প্রশ্ন পড়লে তোমাদের চতুর্থ অধ্যায় কমপ্লিট। এই পরের ভিডিওতে তোমাদের আমি পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় সম্পর্কেও আলোচনা করব, অর্থাৎ পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় কি সাজেশান দিয়ে দেবো। এই চতুর্থ অধ্যায় আজকে সাজেশান দিলাম, পরের ভিডিওতে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের সাজেশান দিয়ে দেবো। তাহলে আবার বলছি, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনকে জারি করাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।